প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আরাফাত ভয়েসে। আমি আপনাদের সাথে সাকিব। চলুন এখন গল্পটি শুরু করা যাক। আজ হানিমুনের পর শ্রেয়ার প্রথম অফিসের দিন ছিল। সকালে যখন তার চোখ খুলল, তখন 7:30 বাজছিল। আরে বাবারে, আজ তো ক্লায়েন্ট প্রেজেন্টেশন আছে। শ্রেয়া তড়িঘড়ি উঠে পড়ল। মাথায় দ্রুত হিসেব চলতে লাগল। তাড়াতাড়ি তৈরি হয়ে নি, তারপর নাস্তা সেরে 8টার মধ্যে বেরিয়ে পড়ব। হয়তো ততক্ষণে সায়নও উঠে পড়বে আর হাসি মুখে বলবে, চলো শ্রেয়া, আমি তোমাকে অফিসে ড্রপ করে দিই। এই মিষ্টি আশা নিয়েই শ্রেয়া তৈরি হল। কিন্তু যেই ঘরের দরজা খুলল, সামনের দৃশ্য দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে তার শাশুড়ি তাকে এমনভাবে খুঁটিয়ে দেখছিলেন যেন সে বাড়ির বউ নয়, ডিউটিতে দেরি করে আসা কোনো কাজের লোক। মুখ শক্ত, চোখে বিরক্তি, আর গলার আওয়াজ একেবারে নির্বিকার। এটা কি ওঠার সময় বৌমা? তোমার শ্বশুরমশাই কতক্ষণ ধরে চায়ের অপেক্ষায় বসে আছেন? শ্রেয়া থতমত খেয়ে গেল। জিমা, আমি এখনই বানিয়ে দিচ্ছি, বলে সে দ্রুত রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে এলো। তখনই শাশুড়ি আরেকটা বোমা ফাটালেন। একটা কথা ভালো করে মনে গেঁথে নাও বৌমা, চাকরি করতে চাও করো, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অফিস যাওয়ার আগে সকালের নাস্তা বানিয়ে যাবে আর দুপুরের জন্য রান্না চুলায় চড়িয়ে যাবে। আমার পক্ষে এখন আর এত কাজ হয় না। শ্রেয়া এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে রইল। সে কিছু বলার আগেই শাশুড়ি আবার বললেন, আর হ্যাঁ, এটা ভেবো না যে বাইরে রোজগার করলেই ঘর সংসার থেকে ছুটি পাওয়া যায়। মেয়ের আসল পরিচয় রান্নাঘরেই হয়, চাকরিতে নয়। শ্রেয়া নিচু স্বরে শুধু জি বলল এবং রান্নাঘরে চলে গেল। এক হাতে চুলায় চা চড়ালো আর অন্য হাতে দ্রুত সবজি কাটতে লাগল। শ্রেয়া একটা বড় অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করত। অফিসে পৌঁছানোর তাড়া ছিল, তাই তাড়াহুড়ো করে সব কাজ সারছিল। ঠিক তখনই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। চিফ অ্যাকাউন্ট ডিরেক্টরের মেসেজ। শ্রেয়া, আজ একটা বড় ক্লায়েন্টের প্রেজেন্টেশন আছে। আমাকে ঠিক 9টার মধ্যে যে কোনো মূল্য রিপোর্ট রেডি চাই। শ্রেয়ার কপালে ঘাম দেখা দিল। এক হাতে খুন্তি আর অন্য হাতে মোবাইল ধরে সে টাইপ করছিল। ঠিক 7:30টায় সায়ন হাই তুলতে তুলতে ডাইনিং টেবিলে এসে বসল আর আওয়াজ দিল, শ্রেয়া, আমার চা কোথায়? আর ইয়ার, আমার সাদা শার্টে কি ইস্ত্রি করা নেই? ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল শ্রেয়া। পেছনে ফিরে সে সায়নকে দেখল যে রান্নাঘরের বাইরে চেয়ারে বসে খুব আয়েশ করে মোবাইল স্ক্রোল করছে। শ্রেয়া চুপচাপ চা নিয়ে এলো, কাপটা তার সামনে রাখল, তারপর আলমারি থেকে শার্ট বের করে দ্রুত ইস্ত্রি করে দিল। সায়ন চায়ের প্রথম চুমুক দিয়ে শুধু এটুকুই বলল, একটু তাড়াতাড়ি ওঠা করো ইয়ার, সকালে সব কাজ ওলটপালট হয়ে যায়। এটা শুনেই শ্রেয়ার বুকটা যেন ভেঙে গেল। কিছু না খেয়েই নিজের ব্যাগ নিয়ে সে অফিসের জন্য বেরিয়ে পড়ল। ক্যাবে বসে থাকতে থাকতেই অজান্তেই তার স্মৃতি তাকে অতীতের দিকে টেনে নিয়ে গেল। শ্রেয়ার বাপের বাড়ি ছিল একটা মধ্যবিত্ত পরিবার। খুব ছোটবেলাতেই তার মাথার উপর থেকে বাবার ছায়াব সরে গিয়েছিল। ঘরের হাল ধরেছিলেন মা রেখা আর বড় ভাই রূপরম। শ্রেয়া পড়াশোনায় সব সময় প্রথম হতো। তার মনে পড়ল, তার বয়স তখন হয়তো 15 বছর ছিল। পুজোর সময় ছিল আর ঘরে নতুন পর্দা লাগানোর কাজ চলছিল। শ্রেয়া খুব উৎসাহের সঙ্গে তার মাকে বলেছিল, মা, এবার আমার ঘরের পর্দাগুলো গোলাপি রং করে দাও, আমার খুব পছন্দ ওই রং। রেখা খুব স্বাভাবিকভাবেই বলেছিলেন, আরে পাগল হয়েছিস নাকি, পুরো ঘরের পর্দা সাদা, তোর ঘর কি আলাদা করে গোলাপি করলে ভালো লাগবে? আর তাছাড়া তুই এখানে কদিনের অতিথি, শ্বশুরবাড়ি গিয়ে যে রং করার ইচ্ছা হয় করিস, নিজের মর্জি চালাস, এখানে যেমন চলছে তেমনই থাকবে। এটা ছিল মাত্র একটা পর্দার ব্যাপার, কিন্তু সেই 15 বছরের শ্রেয়ার শিশু মনে প্রথমবার যেন হাতুড়ির ঘা পড়েছিল। নিজের বাড়িতে নিজের মর্জি চালানো, তাহলে কি এটা আমার বাড়ি নয়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অনুভূতিটা একটা ভূতের মতো তার পিছু নিল। ভাইয়ের সব আবদার, সেটা নতুন মোবাইল হোক বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বাড়ির টানাটানির বাজেটের মধ্যেও কোনো প্রশ্ন ছাড়াই পূরণ করা হতো। কিন্তু যখন শ্রেয়া দ্বাদশ শ্রেণীর পর একটা ভালো কলেজ থেকে বিজনেস ম্যানেজমেন্ট করার ইচ্ছা প্রকাশ করল, তখন মায়ের কপালে ভাঁজ পড়ল। মেয়ে হয়ে এত পড়াশোনা কিসের জন্য? শ্রেয়া, শেষমেশ তো ঘর সামলাতে হবে। পাশের কোনো কলেজ থেকে সাধারণ ডিগ্রি করে নে, তারপর ভালো ঘরে বিয়ে দিয়ে দেব। অফিসের এই দৌড়ঝাঁপ মেয়েদের জন্য নয়। কিন্তু শ্রেয়ার ভেতরে নিজের পরিচয় খোঁজার এক গভীর তৃষ্ণা ছিল। সে হার মানেনি। রাতের ঘুম হারাম করে সে ভর্তি পরীক্ষায় পাশ করল এবং নিজের মেধার জোরে স্কলারশিপ পেয়ে পড়াশোনা শেষ করল। সে একটা নামী অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হল। যখন তার প্রথম বেতন এলো, সে মায়ের জন্য একটা সোনার লকেট আর ভাই রূপমের জন্য একটা দামি ওয়ালেট কিনল। কিন্তু মায়ের চোখে ছিল এক অদ্ভুত দ্বিধা। লকেটটা তো খুব সুন্দর, কিন্তু শ্রেয়া,
আমাদের শাস্ত্রে মেয়ের টাকা খাওয়া পাপ মানা হয়। মা লকেটের বাক্সটা ফেরত দিতে দিতে বলেছিলেন। কিন্তু মা, রূপম ভাইয়ার বেতন তো তুমি বেশ অধিকারের সঙ্গেই নাও, তাহলে আমারটা কেন নয়? শ্রেয়ার গলা বুঝে এলো। রূপম এই ঘরের ওয়ারিশ, আর তুই পরের সম্পত্তি। কাল তোকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। সেদিন রাতে শ্রেয়া নিজের ঘরে অনেকক্ষণ ধরে কেঁদেছিল। সে দেখেছিল কিভাবে রূপমের ছোট বড় সব কথা ঘরের আইন হয়ে যায়, অথচ শ্রেয়ার প্রতিটি সাফল্যকে এই পাল্লায় মাপা হয় যে এতে তার বিয়ের মূল্য কতটুকু বাড়বে বা কমবে। এই চিন্তা এখন তার মনেও গেঁথে গিয়েছিল যে সে যতই আকাশ ছোঁয়ার চেষ্টা করুক না কেন, এই ঘরের চৌকাঠের ভেতর সে সবসময় একজন অতিথিই হয়ে থাকবে। সে নিজেকে বোঝাল, হয়তো মা ঠিকই বলেন, আমার আসল বাড়ি তো সেটাই হবে যেখানে আমার বিয়ে হবে। সেখানেই আমি নিজের অধিকার আর আপনজন পাব। এরপর শ্রেয়াকে তার আসল বাড়িতে পাঠানোর তোড়জোড় শুরু হলো। সায়ন ভালো পরিবারের ছেলে, একটা বড় কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার ছিল। শ্রেয়ার প্রথম দেখাতেই সায়নকে অন্য ছেলেদের থেকে আলাদা মনে হয়েছিল, কারণ সে যৌতুক, বংশ বা রান্নাবান্নার কথা বলেনি। সে শ্রেয়ার কাছে তার চাকরি, পছন্দ আর স্বপ্ন নিয়ে কথা বলেছিল। সে খুব সাবলীলভাবে বলেছিল, আমার ঘর কোনো বা দবদবে মেয়ে চাই না শ্রেয়া, আমার একজন আধুনিক আর স্বাবলম্বী স্ত্রী চাই, যে আমার সঙ্গী হবে, শুধু স্ত্রী নয়। তুমি বিয়ের পরেও নিজের কেরিয়ার এভাবেই চালিও, যেমন এখন চালাচ্ছ। সায়নের সঙ্গে দেখা করে শ্রেয়ার মনে হয়েছিল এবার সত্যিই সে সেই বাড়িটি খুঁজে পাবে যার তালাশ সে সারা জীবন করেছে। এমন এক বাড়ি যেখানে সে ভাড়াটে বা আমানত নয়, বরং মালকিন হবে, যে বাড়ির পর্দার রং সে নিজে ঠিক করবে। বিয়ে খুব ধুমধাম করে হলো। বিদায়ের সময় মা যখন জড়িয়ে ধরে কাঁদলেন, তখন শ্রেয়ার কানে ফিসফিস করে বললেন, শ্রেয়া, এখন ওটাই তোর বাড়ি আমার বাচ্চা। এখান থেকে তোর পালকি উঠছে, আর সেখান থেকে যেন তোর শেষ যাত্রা ওঠে। বাপের বাড়ির দরজা এখন তোর জন্য শুধু অতিথি হিসেবেই খোলা থাকবে। যে বাড়ির সে মেয়ে ছিল, সেই বাড়ি এক নিমেষেই তার কাছে পর হয়ে গেল। আর এমন এক বাড়ি যাদের মানুষদের সে ঠিকমতো চিনতও না, হঠাৎ করেই তা তার নিজের হয়ে গেল। বিয়ের পর শুরুর কয়েকটা দিন খুব খুশিতেই কাটল, কিন্তু হানিমুন থেকে ফিরতেই আধুনিকতা আর প্রগতিশীলতার সব মুখোশ খুলে গেল। শ্রেয়া যে সত্যের মুখোমুখি হল, তা যে কোনো অ্যাড ক্যাম্পেনের চেয়েও তেতো ছিল। প্রতিদিন শ্রেয়া সকাল ৮টার মধ্যে ঘরের সব কাজ সেরে অফিসের জন্য বেরিয়ে যেত। আর সন্ধ্যায় যখন সে অফিসের ডেডলাইন, ক্লায়েন্ট কল আর সারাদিনের দৌড়ঝাঁপ শেষ করে ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, দেখত সায়ন সোফায় শুয়ে মোবাইল টিপছে, আর শাশুড়ি শ্বশুর টিভি দেখতে মশগুল। শ্রেয়া ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই শাশুড়ির আওয়াজ ভেসে আসত, বৌমা এসে গেছ, চলো ভালোই হলো, এবার তুমি চা বানিয়ে নাও, সায়নও অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছে। শ্রেয়া চুপচাপ নিজের ব্যাগ রেখে রান্নাঘরে ঢুকে যেত। একদিন এজেন্সিতে অনেক বড় একটা ব্র্যান্ডের ক্যাম্পেনের প্রেজেন্টেশন ছিল। শ্রেয়া যখন বাড়ি ফিরল, তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা আর শরীরে একটুও শক্তি ছিল না। সায়ন টিভি দেখছিল। শ্রেয়া এসেই বিছানায় শুয়ে পড়ল। কি হয়েছে? মা বলছেন তুমি চা বানাওনি, ওনার মাথায় ব্যথা করছে, তাড়াতাড়ি ওঠো। সায়ন ভেতরে এসে বলল, ওহ, আজ আমার শরীরটা খুব খারাপ, তুমি কি আজ চা বানিয়ে দেবে প্লিজ? শ্রেয়া চোখ বন্ধ করেই বলল। সায়ন রেগে গেল, যেন শ্রেয়া কোনো মহাপাপ করে ফেলেছে। আমি আমি চা বানাবো শ্রেয়া? তুমি জানো আমি রান্নাঘরের কাজ জানি না। আর মা কি ভাববেন? তুমি মডার্ন মানে এই নয় যে ঘরের বেসিক নিয়ম ভুলে যাবে। তুমি এই বাড়ির বউ, আর আপনিও তো এই বাড়ির ছেলে। আমি যদি ক্লান্ত হতে পারি, তাহলে কি আপনি একদিনের জন্য আমার কাজটা করতে পারেন না? শ্রেয়া উঠে বসল। তোমার কাজ? এটাই তো প্রবলেম। তোমাদের মতো স্বাবলম্বী মেয়েরা সামান্য ২ পয়সা কামাতে শুরু করলেই ইগো আকাশে পৌঁছে যায়। সায়ন গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। সেই মুহূর্তেই শ্রেয়া পরিষ্কার বুঝতে পারল যে সায়নের স্বাবলম্বী স্ত্রী চায়নি, তার এমন এক নারী চাইছিল যে পুরুষদের মতো রোজগার তো করবেই, কিন্তু বাড়ি ফিরে সেই পুরনো ঘরের লক্ষ্মীর ভূমিকায় ফিরে আসবে এবং কোনো প্রশ্ন ছাড়াই সেবা করবে। এমন নারী যার বেতন আধুনিক কিন্তু জীবনটা পুরনো আমলের, কারণ ঘরের কাজে হাত লাগানো সায়নের পুরুষত্বের বিরুদ্ধে ছিল। শ্রেয়ার তার মায়ের সেই কথা মনে পড়ল, শ্বশুরবাড়িই তোর আসল বাড়ি হবে, সেখানেই নিজের মর্জি চালাস। এখানে মর্জি তো দূরের কথা, অসুস্থ হওয়ার অধিকারটুকুও তার ছিল না। বিয়ের এখন ৬ মাস হয়ে গিয়েছে। শ্রেয়া কোনো অভিযোগ ছাড়াই সেই দ্বিমুখী দায়িত্ব পালন করছিল। অফিসের সেই সিংহী বাড়িতে আসতেই এক দাবদাবা
আর আজ্ঞাবহ বউতে বদলে যেত। কিন্তু এই আধুনিক শ্বশুরবাড়ির ক্ষুধা শুধু শ্রেয়ার শারীরিক পরিশ্রম পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। তাদের নজর এখন সেই জিনিসের ওপর ছিল যার জোরে শ্রেয়া নিজেকে স্বাধীন মনে করত, তার উপার্জন। সেদিন সন্ধ্যায় শ্বশুরমশাই গলা পরিষ্কার করে খুব মিষ্টি স্বরে কথা শুরু করলেন। বেটি শ্রেয়া, আমরা তো একটা পরিবার। সায়ন নিজের বেতন আমাকে দেয়, যা দিয়ে সংসার চলে আর ইনভেস্টমেন্ট হয়। তোমার বেতন তোমার নিজের অ্যাকাউন্টে পড়ে থাকে, যা ঠিক নয়। সংসারের খরচও তো দেখতে হয়। তুমি তোমার বেতন আমার আর সায়নের জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। তোমার যে খরচ লাগবে তুমি আমার বা সায়নের কাছ থেকে চেয়ে নিও। শ্রেয়া স্তব্ধ হয়ে গেল। সে সায়নের দিকে তাকালো এই ভেবে যে হয়তো সে তার বাবার এই অযৌক্তিক দাবির প্রতিবাদ করবে, কিন্তু সে কিছুই বলল না। বাবার, সংসারের খরচে আমি নিজের অংশ দিতে পুরোপুরি রাজি, কিন্তু আমার পুরো বেতন আমার অ্যাকাউন্টে কেন থাকতে পারবে না? মানে, আমারও তো নিজস্ব কিছু খরচ থাকে, সামান্য কিছু টাকা আমারও তো প্রয়োজন হয়। টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। তখনই শাশুড়ি চিৎকার করে উঠলেন, শুনলে তো? আমার টাকা! আমি আগেই বলেছিলাম এই চাকরি করা মেয়ে এই বাড়িকে নিজের মনে করে না। এর মাথায় এখনো আমার তোমার হিসাবই চলছে। মা, সেটা কথা নয়। শ্রেয়া সাফাই দিতে চাইল। তাহলে কথা কি শ্রেয়া? সায়ন রেগে বলল, বাবা তো ঠিকই বলছেন। যখন আমরা একটা পরিবার, তোমার বাড়ি এটা, তাহলে আলাদা অ্যাকাউন্টের মানে কি? নাকি তুমি এই টাকা তোমার বাপের বাড়িতে পাঠাতে চাও? এটা ছিল একটা তীর, যা সরাসরি শ্রেয়ার বুকে বিঁধল। বাপের বাড়ি? আপনাদের কি মনে হয় আমি আমার বেতন বাপের বাড়িতে পাঠাই? বলতে বলতে শ্রেয়া কেঁদে ফেলল এবং না খেয়েই ঘরে চলে গেল। দুদিন সায়ন তার সঙ্গে কথাই বলল না। রোজকারের সেই মানসিক নির্যাতন, টিটকিরি আর অশান্তিতে শ্রেয়া শেষ পর্যন্ত ভেঙে পড়ল। সে পরের দিনই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব বেতন সায়ন আর তার বাবার জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল, যার ডেবিট কার্ড সায়নের কাছে ছিল। এখন প্রতি মাসে এমনই হতে লাগল। কিন্তু এখন সে একটা একটা টাকার জন্য মুখাপেক্ষী হয়ে গেল। অফিসে যাওয়ার জন্য ক্যাব ভাড়া হোক, সহকর্মীর জন্মদিনে গিফট কেনা হোক, বা নিজের জন্য ছোট কিছু কেনা, সবকিছুর জন্য তাকে সায়ন বা শ্বশুরের সামনে হাত পাততে হতো। সায়ন, আমার ৫,০০০ টাকা দরকার ছিল, অফিসের জন্য কিছু কাপড় কিনতে হবে। শ্রেয়া একদিন ইতস্তত করে বলল, কি? এই তো গত মাসে তুমি একটা টপ নিলে। তোমাদের মেয়েদের কাপড়ের কত লোভ! এখন আরও অনেক খরচ আছে, একটু মানিয়ে নাও। ২,০০০ দিচ্ছি, এটাতেই কাজ চালিয়ে নাও। এটুকু বলে সায়ন টাকাটা শ্রেয়া হাতে ধরিয়ে দিল। শ্রেয়া সেই ২,০০০ টাকার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তা কোনো ভিখারির থালায় ছুঁড়ে দেওয়া ভিক্ষা। তার অবস্থা সেই খাঁচার পাখির মতো হয়ে গিয়েছিল, যাকে দানাটুকুও তার মালিক নিজের মর্জি মতো দিত। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপের দিকে গেল। একদিন খবর এলো যে শ্রেয়ার মা রেখা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে তখনই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শ্রেয়া হিতাহিত জ্ঞান হারিয়ে হাসপাতালে পৌঁছল। রূপম হাসপাতালের বিল নিয়ে খুব চিন্তিত ছিল। শ্রেয়া তখনই সায়ানকে ফোন করল এবং বলল যেন সে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১.৫ লাখ টাকা রূপমের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, যাতে মায়ের অপারেশন করানো যায়। সায়ান ক্ষেপে উঠল, কি বলছো শ্রেয়া? ১.৫ লাখ অনেক বড় অ্যামাউন্ট। আমার কাছে যত সেভিংস ছিল তা দিয়ে আমি শেয়ার কিনে রেখে দিয়েছি। তাতে কি হয়েছে? সামান্য কিছু শেয়ার বিক্রি তো করতে পারি। পাগল হয়েছ নাকি শ্রেয়া? সামনে শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে, আমি এখন বিক্রি করতে পারবো না। আর তাছাড়া তোমার ভাই রূপম তো আছে সেখানে, সে ছেলে, ওটা তার দায়িত্ব। সায়ান, ওগুলো আমার উপার্জনের টাকা, যা ওই অ্যাকাউন্টে পড়ে আছে। আমার নিজের টাকা চাই। শ্রেয়া হাসপাতালের করিডোরে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, চিৎকার করো না শ্রেয়া, আমি বললাম তো এখন কিছু হতে পারবে না। আর দয়া করে আমার টাকা বলা বন্ধ করো। এখন তুমি এই পরিবারের অংশ। তোমার ভাইকে বলো সে যেন বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে জোগাড় করে। সবকিছুর জন্য তুমি কেন সামনে আসছো? আমি এখন অফিসের এক জরুরি মিটিংয়ে আছি, পরে কথা বলবো। ফোন কেটে গেল। শ্রেয়া হাসপাতালের করিডোরে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সময় বয়ে যাচ্ছিল। নিরুপায় হয়ে শ্রেয়া তার অফিসের এক সিনিয়র কলিগকে ফোন করল, যে তার ভালো বন্ধুও ছিল। সব শুনে সেই বন্ধু কোনো প্রশ্ন ছাড়াই তক্ষুনি ১.৫ লাখ টাকা পাঠিয়ে দিল। টাকা জমা হলো, অপারেশন শুরু হলো। কিন্তু শ্রেয়া এখন বুঝে গিয়েছিল যে সায়ান আর তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল এক আর্থিক লেনদেন, যেখানে আবেগের কোনো জায়গা ছিল না। সেদিন রাতে সে যখন বাড়ি ফিরল, সায়ান টিভি দেখছিল আর মায়া সোফায় বসে কোনো আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। শ্রেয়াকে দেখেই তিনি ফোন কেটে দিলেন এবং এক শীতল দৃষ্টি দিলেন তার উপর। বাপের বাড়ির সেবা করা শেষ হয়ে থাকলে ঘরের কাজের দিকেও একটু নজর দিও বৌমা। শাশুড়ির এই কথা শুনে শ্রেয়া আর থাকতে পারল না। বাপের বাড়ির সেবা করে আসিনি আমি। আমার মা অসুস্থ ছিলেন, জীবন মৃত্যুর মাঝে ঝুলেছিলেন, হাসপাতালে গিয়েছিলাম আমি। কিন্তু আপনাদের কি আর আমার বিপদে কোনো যায় আসে? শ্রেয়ার এই কথা সেই ঘরে স্তব্ধতাকে চিনে দিল।
শাশুড়ি শ্বশুরের মুখে আক্রোশ ফুটে উঠল। সায়নও টিভির রিমোট ছুঁড়ে দিয়ে ঝটকা দিয়ে উঠে দাঁড়াল। এটা কি অভদ্রতা শ্রেয়া? মায়ের সঙ্গে কথা বলার এটা কোন ধরন? অভদ্রতা? শ্রেয়ার চোখে আগুন জ্বলছিল। আমার মায়ের প্রাণ বাঁচানোর জন্য আমি তোমার কাছে নিজেরই টাকার ভিক্ষা চাইছিলাম, তখনও তুমি পরিষ্কার না করে দিলে। অভদ্রতা সেটা ছিল। আমাকে এই বাড়িতে বিনা বেতনের কাজের লোক বানিয়ে রাখা হয়েছে। অভদ্রতা সেটা ছিল। অমিত মাঝখানে পড়ে ভারী গলায় বললেন, তোমার পড়াশোনা তোমার মাথা বিগড়ে দিয়েছে বৌমা। যে থালায় খাও সেখানেই ছিদ্র করো। মেয়েদের এটাই স্বভাব, একটু ছাড় দিলেই মাথায় চড়ে বসে। সায়ন, একে বুঝিয়ে দাও এই বাড়িতে থাকতে হলে এখানকার নিয়ম মানতে হবে। শ্রেয়া বুঝে গেল, যে ঘরে দেয়ালগুলোই কাঁদছে সেখানে ন্যায়ের আশা করা বৃথা। একদিন অফিসের মিটিং রুমে সে একটা ক্যাম্পেইনের কাজ করছিল। পেছনে অন্য এক কলিগের ভয়েস ওভার চলছিল। পশ্চিমবঙ্গের একজন স্কুল শিক্ষিকা তার পুরো বেতন স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে নিত। যখন সে নিজের অসুস্থ বাবার চিকিৎসার জন্য নিজেরই টাকা চাইল, তাকে এমনভাবে মানসিক নির্যাতন করা হলো যে এই আর্থিক ও মানসিক শোষণ সহ্য করতে না পেরে সে নিজের জীবন শেষ করে দিল। এটুকু শুনতেই শ্রেয়ার আঙুল কিবোর্ডের ওপর জমে গেল। স্ক্রিনে দেখা সেই মৃত মহিলার ছবিতে সে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল। আমার আর এই শিক্ষিকার মধ্যে তফাৎ কি? শ্রেয়া নিজেকে প্রশ্ন করল। শুধু এটুকুই যে আমার গলায় এখনো ফাঁস পড়েনি, কিন্তু আমার আত্মার তো রোজই গলা টিপে ধরা হচ্ছে। সেদিন রাতে শ্রেয়া ঘুমোতে পারল না। আজকাল সায়নও তার সঙ্গে কথা বলছিল না। সে শ্রেয়াকে মানসিকভাবে ভেঙে ফেলার সেই পুরনো কৌশল ব্যবহার করছিল, যাকে সাইলেন্ট ট্রিটমেন্ট বলে। আর তারপর সেই সকালে যখন শ্রেয়া অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তার ভাই রূপমের ফোন এলো। তার গলা কাঁপছিল। শ্রেয়া, মা মা আর নেই। ওনার রাতে দ্বিতীয়বার অ্যাটাক হয়েছিল। ফোনে শুধু হাউমাউ করে কান্নার আওয়াজ আসছিল। শ্রেয়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে পাগলের মতো বাইরের দিকে ছুটল। সায়ন আর তার বাবা মা নাস্তা করছিল। আমার মা নেই সায়ন, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমাদের যেতে হবে। শ্রেয়ার কণ্ঠস্বর ছিল বুক ফাটা। হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। হে ভগবান, এ তো অনর্থ হয়ে গেল। মায়া কপালে হাত দিয়ে বললেন। সায়ন নিজের চেয়ার থেকে উঠল, নিজের ঘড়ি দেখল এবং কপাল কুঁচকে বলল, শ্রেয়া, এটা খুব খারাপ হলো, কিন্তু আজ আমার বোর্ড মিটিং আছে। ইউকের ক্লায়েন্টরা আসছে। আমার সেখানে থাকা খুব জরুরি। এমন করো, তুমি এখনই ক্যাব নিয়ে বেরিয়ে যাও, আমি মিটিং শেষ করে সরাসরি ওখানেই চলে আসব। শ্রেয়া ফ্যাল ফ্যাল করে তার স্বামীর দিকে তাকিয়েছিল। মিটিং? সায়ন, আমার মা মারা গেছে আর তুমি আমাকে ক্যাবে যেতে বলছো? তখনই তার শ্বশুর মাঝখানে পড়ে যুক্তি দিলেন। বৌমা, সায়ন ঠিকই বলছে। দেখো, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। সায়ন গেলে তো আর তোমার মা ফিরে আসবে না। এখন ওর অফিসের এত বড় দিন, অকারণে ওর চাকরিতে কেন টান পড়বে? তুমি চলে যাও, আমরা সবাই দুপুরের মধ্যে চলে আসব। মায়াও সাই দিলেন। আর হ্যাঁ বৌমা, তুমিও বেশি দিন থেকো না সেখানে। আমার পক্ষে বেশি কাজ করা সম্ভব হয় না। শ্রেয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, অথচ এই পরিবারে শুধু নিজেদের চিন্তা। সে কোনো তর্কে গেল না। কাঁদতে কাঁদতে একা ক্যাব নিয়ে বাপের বাড়ি পৌঁছাল। বাড়ির বাইরে ভিড় ছিল। শ্রেয়া দৌড়ে গিয়ে মায়ের নিথর দেহের ওপর আঁচড়ে পড়ল এবং ডুঁকড়ে কেঁদে উঠল। সেখানে উপস্থিত সবার চোখ ছিল ভেজা। শেষকৃত্যের জন্য বের হওয়ার সময় মানুষের মধ্যে কানাঘুষো শুরু হল। পাশের বাড়ির এক কাকিমা আর একজনকে ফিসফিস করে বললেন, আরে দেখছিস, শ্রেয়ার শ্বশুর বাড়ি থেকে একটা কুকুরও আসেনি উকি মারতে। হ্যাঁ বোন, জামাই তো কাঁধ দেওয়া দূরে থাক, মুখ পর্যন্ত দেখায়নি। এত বড় অফিসার হলে কি হবে, শ্বশুরবাড়িতে ওর কোনো দামই নেই। এই ফিসফাস শ্রেয়ার কানে আসছিল। প্রতিটি শব্দ গরম সীসার মতো তার কানে বিঁধছিল। শ্মশানে সায়র কেবল অল্প সময়ের জন্য এলো এবং শেষকৃত্যের পর ওখান থেকেই ফিরে গেল, এই বলে যে আজ অফিসে অনেক কাজ। মায়ের চিতার আগুনের সঙ্গে সঙ্গে শ্রেয়ার ভেতরে বেঁচে থাকা সব মোহ, আশা আর শ্বশুরবাড়ির প্রতি তার নিষ্ঠাও পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। মায়ের মৃত্যুর পরের ১৩ দিন সে বাপের বাড়িতে কাটাল। ১৩ দিনের শ্রাদ্ধশান্তি শেষ করে সে ক্লান্ত পায়ে নিজের সেই তথাকথিত বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িতে ফিরল। তার মনে হয়েছিল এতদিন পর বাড়ি ফিরলে হয়তো তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরবেন। শ্বশুরমশাই তার মাথায় হাত রেখে বলবেন যে, কেঁদো না মা, আমরা তো আছি, তোর বাবা মায়ের মতোই। সায়নও হয়তো তাকে বুকে টেনে নিয়ে তার চোখের জল মুছিয়ে দেবে। সে ঘরে ঢুকল। সবাই বসে টিভি দেখছিল। শ্রেয়াকে দেখেই শাশুড়ি টিভি বন্ধ করে দিলেন এবং কৃত্রিম গলায় বললেন, এসে গেছো বৌমা, তাড়াতাড়ি নেয়ে ধুয়ে কাপড় পাল্টে সবার জন্য চা বানিয়ে নাও,
আমার হাঁটুতে খুব ব্যথা করছে। শ্রেয়া চুপচাপ নিজের ঘরের দিকে এগোতে লাগল। তখনই শাশুড়ির আওয়াজ তার পা থামিয়ে দিল। হ্যাঁ, শোন শ্রেয়া, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তোর মায়ের মৃত্যু তো হঠাৎ করে হলো। তোর মায়ের যে গয়নাগুলো ছিল তা কি তোর ভাই তোকে দিয়েছে? দেখ, মায়ের গয়নায় মেয়েরও অংশ থাকে। তুই শিক্ষিত মেয়ে, নিজের অধিকার ছাড়িস না। এমন যেন না হয় যে তোর ভাই তোর সরলতার সুযোগ নিয়ে সব একাই গিলে ফেলে। এই কথা শুনে শ্রেয়া হতভম্ব হয়ে গেল। ঘুরে তাকিয়ে সে শাশুড়ি, শ্বশুর আর সায়নকে দেখল। তার কাছে তাদের মুখগুলো মানুষ নয়, বরং মাংসখেকো শকুন মনে হচ্ছিল। মায়ের চিতার ছাই এখনো ঠান্ডা হয়নি, শ্রেয়ার বন্ধুর ঋণ এখনো শোধ করা বাকি, আর তাদের চিন্তা হল মায়ের গয়নাগুলো পাওয়া গেল কিনা। শ্রেয়ার ভেতরে বছরের পর বছর ধরে চেপে রাখা এক আগ্নেয়গিরি এখন ফাটার উপক্রম হল। সে কিছু না বলে সরাসরি নিজের ঘরে গেল, নিজের আলমারি খুলল এবং স্যুটকেস বের করল। সে তাতে শুধু সেই কাপড়গুলো রাখল যেগুলো সে নিজের উপার্জনে কিনেছিল। আধা ঘন্টা পর যখন শ্রেয়া স্যুটকেস নিয়ে ড্রয়িং রুমে এলো, সায়ন আর তার বাবা মা তাকে দেখে অবাক হয়ে গেলেন। এটা কি শ্রেয়া? কোথায় যাচ্ছ তুমি? সায়ন নিজের গলায় কর্তৃত্ব মিশিয়ে জিজ্ঞেস করল। শ্রেয়া স্যুটকেসের হ্যান্ডেল শক্ত করে ধরল। নিজের বাড়ি যাচ্ছি। শ্রেয়ার গলা ছিল একেবারে শান্ত। সায়ন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। নিজের বাড়ি? পাগল হয়েছ নাকি? তোমার বাপের বাড়ির লোক তোমাকে পরের সম্পত্তি বলে আমাদের হাতে সঁপে দিয়েছে। তারা তোমাকে ও বাড়িতে ঢুকতেও দেবে না। তোমার ভাই বৌদি? তোমার জায়গা এখানেই। সায়ন চেঁচিয়ে বলল। শ্রেয়া এক করুণ হাসি হেসে বলল, এটাই তো এই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে, সায়ন। একটা মেয়ের কাছ থেকে তার বাড়ি কেড়ে নেওয়ার জন্য কত সুন্দর ষড়যন্ত্র করা হয়েছে। ছোটবেলা থেকে বলা হয় মেয়ে তো পরের। যখন সে বিদায় হয় তখন বলে এখন শ্বশুর বাড়িই তোর আসল বাড়ি। কিন্তু যখন সে সেই আসল বাড়িতে আসে তখন তাকে বলা হয় তুই তো পর, অন্য বাড়ি থেকে এসেছিস, তোকে আমাদের মতো চলতে হবে। কিন্তু আমি এই দমবন্ধ করা পরিবেশে আর থাকতে পারবো না। কি আবল তাবল বকছ তুমি? একা মেয়েকে এই দুনিয়া বাঁচতে দেয় না। মেয়ের আসল বাড়ি শ্বশুর বাড়িই হয়। শাশুড়ি জোর দিয়ে বললেন। দুনিয়া তো আমাকে এমনিও বাঁচতে দিচ্ছিল না, মা। আর এই বাড়ির কথা যদি বলেন তবে এই বাড়ি কোনোদিনই আমার ছিল না। এটা তো একটা ব্যাংক, যেখানে আমি প্রতি মাসে কোনো আশা ছাড়াই আমার বেতন জমা দিই, আর আপনারা তার ম্যানেজার। এই বাড়িতে আমার অস্তিত্বের, আমার আবেগের কোনো দাম নেই। সায়ন বিদ্রূপের স্বরে হেসে বলল, আরে ছাড়ো মা, একে যেতে দাও। দেখি কোথায় যায়। দুদিন পর যখন ধাক্কা মেরে ওর ভাই বৌদি ওকে বের করে দেবে না, তখন এমনিই বুদ্ধি ঠিক হয়ে যাবে। স্বামী ছাড়া একটা মেয়ের কি দাম আছে তা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। খুব শীঘ্রই বুঝতে পারবে আমার দাম কি। এটুকু বলে শ্রেয়া দরজা খুলল এবং বেরিয়ে গেল। বন্ধুর বাড়িতে কয়েকদিন থাকার পর শহরের এক শান্ত এলাকায় সে নিজের জন্য এক কামরার একটা ফ্ল্যাট ভাড়া নিল। যখন তার পুরো বেতন তার নিজের অ্যাকাউন্টে এলো, সে তার বন্ধুর সেই ঋণ শোধ করতে শুরু করল যা মায়ের চিকিৎসার জন্য নিয়েছিল। ওদিকে শ্রেয়া চলে যাওয়ার পর শুরুতে সায়ন আর তার বাবা মায়ের মনে হয়েছিল যে স্বামীর বাড়ি ছাড়া শ্রেয়া আর কদিন থাকতে পারবে। কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরেও শ্রেয়া ফিরল না। সায়নের টেনশন বেড়ে গেল, কারণ এবার মাসের 1 তারিখে শ্রেয়ার বেতন জয়েন্ট অ্যাকাউন্টে আসার কথা ছিল না। সায়নের নিজের বেতন তার ব্যক্তিগত ক্রেডিট কার্ড বিল, বন্ধুদের সঙ্গে উইকেন্ড পার্টি আর শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টে যেত। এতদিন বাড়ির রোজগার সব খরচ শ্রেয়ার বেতনেই চলত, কিন্তু এখন সায়নকে নিজের আয়েস কমিয়ে রোজগার বিল দিতে হচ্ছিল। শাশুড়ির হাঁটুর ব্যথা এখন অসহ্য হয়ে উঠেছিল, কারণ রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গরম রুটি সেকার সেই বিনা পয়সার সাহায্যকারী এখন আর সেখানে ছিল না। কাজের লোকও প্রতিদিনের খিটখিটে ব্যবহারে অতিষ্ঠ হয়ে কাজ ছেড়ে দিয়েছিল। সায়ন যখন অফিস থেকে ফিরত, ঘরের সেই নিস্তব্ধতা তাকে কামড়াতে আসত। টেবিলের ওপর জমে থাকা ধুলো আর বাইরের অস্বাস্থ্যকর খাবার সায়নকে বুঝিয়ে দিয়েছিল যে তার টাকা বাজার থেকে কাজের লোক কিনতে পারে, কিন্তু একটা বাড়ি তৈরি করতে পারে না। রাগে সায়ন একজন উকিল ধরল এবং শ্রেয়াকে ফিরে আসার জন্য আইনি নোটিশ পাঠাল। কিন্তু শ্রেয়া এখন আর সেই ভয় পাওয়া মেয়ে ছিল না। সে সরাসরি বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দিল। কোর্টে শুনানির দিন এলো। কার্যক্রম শুরু হলো। সায়নের উকিল যুক্তি দিতে লাগলেন, ইয়োর অনার, আমার মক্কেলের স্ত্রী কোনো কারণ ছাড়াই বাড়ি ছেড়ে চলে গেছেন। আমার মক্কেল খুব আধুনিক চিন্তার মানুষ। তিনি তার স্ত্রীকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।
কিন্তু আজকের আধুনিক নারীরা স্বাবলম্বী হওয়ার নামে পরিবার ভাঙছেন। তিনি শুধু চান শ্রেয়া নিজন বাড়িতে ফিরে আসুক। বিচারক যুক্তি শুনলেন এবং কঠোর গলায় বললেন, এই দেশে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষিত নারীকে কাজ করার স্বাধীনতা সংবিধান দেয়, কোনো স্বামী নয়। তাই এই স্বাধীনতা দেওয়ার বুলিটা আদালতের বাইরেই রেখে আসবেন। শ্রেয়ার উকিল শ্রেয়ার ব্যাংক স্টেটমেন্টের একটা ফাইল বিচারকের সামনে পেশ করলেন এবং দেখালেন যে শ্রেয়ার প্রতি মাসের পুরো বেতন এতদিন কোন অ্যাকাউন্টে যাচ্ছিল। বিচারকের মুখ শক্ত হয়ে গেল। তিনি সায়নকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, মিস্টার সায়ন, এই স্টেটমেন্ট অনুযায়ী আপনার স্ত্রীর বেতন আপনার আর আপনার বাবার জয়েন্ট অ্যাকাউন্টে যাচ্ছিল, যাতে ঘর খরচ চালানো যায়। তাহলে আপনার নিজের 1.5 লাখ টাকার বেতন প্রতি মাসে কোথায় যাচ্ছিল? সায়ন তোতলাতে লাগল। জি, ইয়োর অনার, ইনভেস্টমেন্ট প্ল্যানে। বাহ, খুব সুন্দর। আপনি নিজের নামে সম্পত্তি গড়লেন আর ঘর চালানোর পুরো বোঝা নিজের স্ত্রীর কাঁধে চাপিয়ে দিলেন। কিন্তু আমরা তো একটা পরিবার, আমরা মিলেই এটা ঠিক করেছিলাম। বিচারক জোরে হাত চাপড়ালেন টেবিলে। মিথ্যে বলবেন না। আপনি আপনার স্ত্রীকে মানুষ নয়, একটা এটিএম মেশিন মনে করেছিলেন। বিচারকের ডাকে শ্রেয়া কাঠগড়ায় এলো এবং জানালো কিভাবে সে অফিস আর ঘরের জাঁতাকলে পিষ্ট হচ্ছিল। নিজের উপার্জনের ওপর তার কোনো অধিকার ছিল না। কিভাবে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তাকে নিজেরই টাকার ভিক্ষা চাইতে হয়েছিল, অথচ 1 পয়সাও পায়নি। সীমা তো তখন ছাড়িয়ে গেল যখন মৃত মায়ের গয়নার হিসাব চাইলেন শাশুড়ি। বিচারক মহোদয়, এটাই কি সেই আধুনিকতা যা তারা দাবি করছেন? বলতে বলতে শ্রেয়া কেঁদে ফেলল। বিচারকের মুখ এখন রাগে লাল হয়ে গিয়েছিল। মিস্টার সায়ন, আপনি যা করেছেন আইন আর মনস্তত্ত্বের ভাষায় এতে আর্থিক ও মানসিক শোষণ বলে। আপনি একজন নারীর মর্যাদাহানি করেছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি নিজেকে একজন আধুনিক পুরুষ বলেন? আদালতের এই প্রচণ্ড ধমক শুনে সায়ন আর তার পুরো পরিবার লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। দিন গড়াতে লাগল। কাল কোর্টে ডিভোর্সের শেষ শুনানি ছিল এবং বিচ্ছেদ হওয়া নিশ্চিত ছিল। রাত 8টা বাজল। সায়ন নিজের ঘরে অন্ধকারে বসেছিল। আজ সে নিজের ভুল এত ভয়াবহভাবে অনুভব করছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল। অবশেষে সে নিজের ফোন তুলল এবং অনেক মাস পর শ্রেয়ার নাম্বার ডায়াল করল। শ্রেয়া ফোন তুলল। সায়নের গলা ছিল কান্নায় ভেজা। শ্রেয়া, আমি ডিভোর্সের আগে তোমার সঙ্গে শেষবার দেখা করতে চাই, প্লিজ না করো না। শ্রেয়া কয়েক সেকেন্ড নীরব থাকার পর তাকে আসার অনুমতি দিল। সায়ন তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার মনে হয়েছিল শ্রেয়া হয়তো এক অগোছালো ছড়ানো ছিটানো ঘরে থাকছে। সায়ন ডোরবেল বাজালো, দরজা খুলল, আর সামনের দৃশ্য দেখে সায়ন স্তব্ধ হয়ে গেল। সামনে শ্রেয়া দাঁড়িয়েছিল। না সিথিতে সিঁদুর ছিল, না গলায় মঙ্গলসূত্র। কিন্তু আজ তাকে যতটা সুন্দর আর শান্ত লাগছিল, আগে কোনো দিন লাগেনি। সায়নের নজর ঘরের ভেতর গেল। সেই ছোট এক কামরার ফ্ল্যাটটা এক টুকরো স্বর্গের মতো সাজানো। একটা ছোট বুকশেলফ, ব্যালকনিতে রাখা তাজা গাছ, আর সামনে দেওয়ালে শ্রেয়ার মায়ের একটা বড় ছবি ছিল, যাতে তাজা গোলাপের মালা দেওয়া ছিল। সায়ন সেই ছোট বাড়িতে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে বুঝতে পারল সে নিজের বড় বাড়িতে শ্রেয়াকে শুধু একজন কয়েদি বানিয়ে রেখেছিল। আজ এই ভাড়ার বাড়িতে শ্রেয়া একজন রানীর মতো নিজের সরতে বাঁচছে। তার মুখে এক প্রশান্তি ছিল। সায়নের চোখ থেকে বাঁধ ভাঙা জল বেরিয়ে এলো। সে ওখানেই চৌকাঠের ওপর শ্রেয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দাও শ্রেয়া, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে আমার যোগ্যতা তোমার ছাড়া কিছুই নয়। আমি শুধু তোমার টাকা নয়, তোমার মন ভেঙেছি, যার জন্য আমি খুব বড় সাজা পেয়েছি শ্রেয়া। আমি ভেতর থেকে ভেঙে গেছি। সায়ন কাকুতি মিনতি করছিল। শ্রেয়া তার চোখের দিকে তাকালো। তুমি আজ এখানে এজন্য কাঁদছ না সায়ন, যে তুমি আমাকে হারিয়েছ। তুমি এজন্য কাঁদছ কারণ তোমার বিনা পয়সার আরাম কেড়ে নেওয়া হয়েছে। তোমার সেই কাজের লোক চলে গেছে, যে মুখ বুজে তোমার সব কাজ করত, তোমার মায়ের টিটকিরি শুনত, আর নিজের সব আয় তোমার হাতে তুলে দিত। তুমি আজ আমার কাছে ক্ষমা চাইছ না সায়ন, তুমি নিজের সুযোগ সুবিধা ফেরত চাইছ। না শ্রেয়া, আমার কথা বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব? খুব ভালো করে চিনি তোমাকে আর তোমার বাড়ির লোকদের। শুধু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম আমি ওই বাড়িতে, কিন্তু তোমার তা সায় ছিল না। এই বাড়ি ছোট, ভাড়ার বাড়ি, কিন্তু এখানে আমার দম বন্ধ হয় না, কারণ এখানে কেউ আমাকে জিজ্ঞেস করে না যে তুমি নিজেরই উপার্জিত টাকা থেকে কেন 2000 টাকা খরচ করলে। এখন আমাদের মধ্যে যা কথা হবে কোর্টে হবে, তুমি যেতে পারো বলে শ্রেয়া তাকে বাইরের রাস্তা দেখিয়ে দিল এবং সায়নের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। পরের দিন আজ কোর্টের ডিভোর্সের কাগজে বিচারক মহোদয়ের সিল লাগানোর কথা। বিচারক যেই কাগজ তুললেন, হঠাৎ সায়নের বাবা সামনে এলেন এবং হাত জোর করে বললেন, বিচারক মহোদয়, কাগজে সিল দেওয়ার আগে আমাকে কিছু বলার অনুমতি দিন। শ্বশুরমশাই শ্রেয়ার দিকে ফিরে 2 হাত জোর করলেন। শ্রেয়ামা,
আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে। নিজের আরামের জন্য আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। লোভ আমাদের চোখে এমন পর্দা দিয়েছিল যে আমরা ভুলে গিয়েছিলাম তুমিও কারো মেয়ে। তোমার বুকেও একটা হৃদয় স্পন্দিত হয়। কাল রাত থেকে সায়ন ফিরে আসার পর সে পাগলের মতো কাঁদছে। সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমাদের বাড়ি তোমার ছাড়া একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। তারপর শাশুড়ি সামনে এসে বললেন, মা, আমরা আমাদের নিয়তির খুব ভয়াবহ সাজা পেয়ে গেছি। পারো তো তোমার এই বুড়ো মা বাবাকে ক্ষমা করে দাও। সায়ন শ্রেয়ার দিকে মাথা নিচু করে বলল, আমি তোমাকে ফিরে আসার জন্য জেদ করব না শ্রেয়া। আমি নিজের হাতে নিজেরই বাড়ির লক্ষ্মী আর তার সম্মানের গলা টিপেছি। আজ যদি তুমি এই কাগজে সাইন করে দাও, তবে আমি হাসি মুখে মেনে নেব, কারণ আমি এই সাজারই যোগ্য। শুধু আমাকে ক্ষমা করে দিও। পুরো কোর্টরুম নিস্তব্ধ ছিল। যে মানুষগুলো কাল পর্যন্ত একজন নারীকে তার দাম মনে করিয়ে দিচ্ছিল, আজ তারাই তার সামনে ক্ষমার ভিক্ষা চাইছিল। বিচারক মহোদয় চশমা খুললেন এবং খুব গভীর নজরে শ্রেয়াকে দেখলেন। আজ তিনি একজন বিচারক নন, বরং একজন বাবার মতো তাকে বুঝিয়ে বললেন, শ্রেয়ামা, আদালতের কাজ শুধু সাজা দেওয়া নয়, সমাজকে একটা আয়না দেখানোও হয়। এই মানুষগুলো তোমার সঙ্গে যা করেছে তা এই সমাজের সেই পচে যাওয়া চিন্তাধারার ফল, যা যুগ যুগ ধরে চলে আসছে। আমি তোমাকে একেবারেই বাধ্য করব না যে তুমি এদের সঙ্গে ফিরে যাও। ডিভোর্স তোমার অধিকার, আর তুমি একা একটা চমৎকার জীবন কাটাতে পারো। কিন্তু যদি তোমার সায়নের চোখের জলে সামান্যতম সত্যতাও মনে হয়, যদি তোমার মনে হয় যে ওর অনুতাপ খাঁটি, তবে মানবতার খাতিরে একে একটা সুযোগ নিশ্চয়ই দেওয়া উচিত। শ্রেয়া চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনের ভেতরে এক গভীর দ্বন্দ্ব চলছিল, কিন্তু সায়নের চোখেও অনুতাপ দেখা যাচ্ছিল। শ্রেয়ার মনে হলো সে ওই ঘর ভাঙতে চায়নি, সে তো শুধু সেই খাঁচাটা ভাঙতে চেয়েছিল যাতে তাকে কয়েদ করা হয়েছিল। এখন যখন সেই খাঁচা ভেঙে গেছে আর শিকারী নিজে অস্ত্র নামিয়ে ফেলেছে, তবে হয়তো হয়তো একটা নতুন শুরু করা যেতে পারে। শ্রেয়া একটা দীর্ঘশ্বাস নিল এবং কিছুক্ষণ ভাবার পর এক অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি তোমাকে একটা সুযোগ দেব সায়ন, আমি ফিরে আসব। সায়ন আর তার মা বাবার মুখে হাসি ফিরে এলো, কিন্তু শ্রেয়া আঙুল তুলল, আমি ওই বাড়িতে কাজের লোক বা এটিএম মেশিন হয়ে আসব না। আমি একজন মানুষ হয়ে আসব। আমার উপার্জিত টাকা শুধু আমার হবে। ঘরের খরচে আমরা সমান অংশ দেব, কিন্তু সেই সঙ্গে ঘরের রান্নাঘর আর দায়িত্বেও সমতা থাকবে। আমি যদি নারী হয়ে ঘরের খরচে অংশ দিতে পারি, তবে তুমিও পুরুষ হয়ে ঘরের কাজে আমাকে সাহায্য করতে পারো। সায়ন এক মুহূর্ত দেরি না করে চোখের জল মুছে হেসে বলল, তোমার সব শর্ত মেনে নিলাম শ্রেয়া। এখন থেকে ওই বাড়ি আগে তোমার হবে, তারপর আমার। বিচারক মহোদয়ের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। একে বলে সঠিক অর্থে সমতা, বিচারক মহোদয় বললেন। কিছুদিন পর শ্রেয়া সেই বাড়িতে ফিরে এলো, কিন্তু নিজের শর্তে। ঘরের দরজায় শাশুড়ি আরতির থালা নিয়ে তাকে স্বাগত জানালেন। দিন কাটতে লাগল। ঘরের পরিবেশ এখন আর আগের মতো দমবন্ধ করা ছিল না। সায়ন শ্রেয়ার কাজে নিজের সাধ্যমতো সহযোগিতা করতে লাগল। এক রাতে শ্রেয়া অফিসের দৌড়ঝাঁপ শেষ করে অসম্ভব ক্লান্ত হয়েছিল। বাড়ি ফেরার পথ ভাবছিল, আজ রান্না করার শক্তি একদম নেই। খাবার বাইরে থেকে অর্ডার করে দেব, শুধু রুটিটুকু বাড়িতে সেঁকে নেব। কিন্তু দরজা খুলতেই সে থমকে গেল। ডাইনিং টেবিল সাজানো ছিল, রান্নাঘর থেকে ফোড়নের সুগন্ধ আসছিল, আর সায়ন অ্যাপ্রন পরে গ্যাসের সামনে দাঁড়িয়ে শেষ পোলাও নামাচ্ছিল। শ্রেয়াকে দেখেই শাশুড়ি বললেন, আয় বৌমা, হাত মুখ ধুয়ে আগে খাবার খেয়ে নে, গরম গরম আছে। সায়ন চেয়ার টেনে দিয়ে হেসে বলল, আজকের ডিনার আমি বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। শুধু এইটুকুই শোনা ছিল। শ্রেয়ার চোখ ভরে এলো, কারণ আজ তার বাড়ির রান্নাঘর থেকে শুধু মশলার নয়, বরং সেই সমতা আর শান্তির সুবাস আসছিল, যার জন্য একজন নারী আজীবন তৃষ্ণার্ত থাকে। বছরের পর বছর দম বন্ধ থাকার পর আজ অবশেষে শ্রেয়া তার নিজের বাড়ি খুঁজে পেয়েছে। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেল আরাফাত ভয়েসের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।